মেয়ে চলে গেল, বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আছে আমার বয়স্ক শাশুড়ি মা, আমার নিজের মা, আর আমি, আর আমার একটি পোষ্য। বেশ। বেশ। আমার হাজব্যান্ড গত বছরে 30শে মে এক্সপায়ার করেছেন। ক্যান্সার হয়েছিল, 1 বছর 1 মাস তিনি ক্যান্সারে ভুগেছিলেন। ভোগার পর 30শে মে গত বছরে তিনি এক্সপায়ার করে গেছেন। আর মেয়ে মেয়েই ছিল আমার একমাত্র আর্নিং এখন মেম্বার। কি করবেন, মানে আপনার তো শেষ সম্বলটুকু চলে গেল। দেখি পুলিশ কতদূর কি এগোতে পারে, কতদূর কি করে। এখনো পর্যন্ত আস্থা নিয়ে চলছি, তারপর ওয়েট অ্যান্ড সি। মেন কেসটা তো চলছে ওখানে, তদন্ত চলছে ওখানে, তার জন্য আপনাকে ডাকা কিংবা আপনার কাছ থেকে কিছু জানা কিংবা আপনি জানতে যাওয়া, সেটা কিছু না না, সেটা কিছু হয়নি। মানে ওনারা কোনো যোগাযোগ করেননি এখনো পর্যন্ত, আমি যেটুকু জানি। আমার সাথে গ্রেপ্তার হওয়ার পর আসামি, না, কোনো যোগাযোগ করেননি। মানে আপনি শুধু মিডিয়া মারফত জানছেন? মিডিয়া মারফতই জানছি আমি। মানে পুলিশ আপনাকে কোনো আপডেট দিচ্ছে না? না, কোনো আপডেট দিচ্ছে না। হাইওয়েতে গাড়ি ধাওয়া করা এটা কিন্তু আজকে নতুন নয়, দীর্ঘ বছর ধরে যারা হাইওয়েতে জার্নি করেন, বিশেষ করে আমি হাইওয়েতে মধ্যরাতে যখন জার্নি করি, কিছু যুবক রয়েছেন তারা কিন্তু গাড়ি নিয়ে বেপরোয়া চালায়, হঠাৎ হঠাৎ করে কাউকে কাউকে হঠাৎ করে অ্যাটাক করে দেয়, এরকম আবার রয়েছে। কিন্তু চমকে গেছিল গোটা বাংলা 24 তারিখ সকালে সুতন্দ্রা চট্টোপাধ্যায় যখন তিনি গাড়িতে করে যাচ্ছিলেন, অভিযোগ তার গাড়িটাকে নাকি ধাওয়া করছিল কেউ। তারপর কি ঘটলো সেটা সবাই জানেন। আমরা বসে রয়েছি সুতন্দ্রা মার সঙ্গে। একটু প্রথম থেকে ছোট্ট অবতারণা করে নিই যে আপনি খবর পেলেন, কি খবর পেয়েছিলেন আপনি সেদিন? আমি মানে 24 তারিখ সকালে 8টা সাড়ে 8টা নাগাদ আমার ননদ আমায় ফোন করে জানায় এরকম আমার মেয়ে যে গাড়িতে যাচ্ছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের এক্ষুনি পানাগড় যেতে হবে। তা সেইভাবেই আমরা মানে যাই আর কি। যে মেয়ে মারা গেছে জানতেন না? না, আমি মেয়ে মারা গেছে জানতাম না। যাই গিয়ে কি শুনলেন? গিয়ে এখান থেকে আমি যখন বেরোই, তারপরে বেরোনোর কিছু রাস্তা পরে আমাকে উম, আবার ব্যাক করে আনা হয়। আমার আধার কার্ড বা এখানে যে আমাদের যিনি ডকুমেন্টের জন্য। ডকুমেন্টের জন্য এই সমস্ত করে যখন আমি কাকসা থানায় যাই, তখন সেখানকার সিচুয়েশনটা দেখে আমি বুঝতে পারি যে সামথিং রং, মানে হয়তো আমার মেয়ার নেই। আচ্ছা, মেয়ে তো মারা গেছে, আপনি অভিযোগ করেছেন না ওই আপনাদের? না, আমাদের ওখানে যে অভিযোগটা করা ছিল কাকসা থানায়, সেই মুহূর্তে আমার তো অভিযোগ করার মতো কন্ডিশন ছিল না। পরবর্তীকালে আমি চন্দননগর থানায় এফআইআর একটা দায়ের করেছি। না, ওই যে অভিযোগ করা হয়েছিল, সঙ্গী সাথী যারা ছিল তাদের মধ্যে একজন অভিযোগ করেছিল সকালবেলা এসে। তা সেই অভিযোগের মধ্যে আপনার বক্তব্যের সঙ্গে কোনো মিল আছে, না অভিযোগটা সম্পূর্ণ হালকা ছিল? অভিযোগটা ওরা ওদের মতো করে করেছে, এবং সেই অভিযোগটা কি সেখানে ছিল? সেখানটায় মানে গাড়ি ধাক্কাধাক্কির ব্যাপারটা ছিল, কিন্তু ইপটিজিং এর কথাটা কোথাও লেখা নেই, যেটা আমি আচ্ছা। পরবর্তীকালে দেখলাম। হুম। তাই ইপটিজিং নিয়ে এবং মদ্যপ অবস্থা নিয়ে আমি একটা এফআইআর করেছি। এফআইআর এর পর এখন কি অবস্থায়? এখনো পর্যন্ত আমি কারেন্ট আপডেট কিছু আমার কাছে নেই, প্রসেসিং চলছে। কারণ এই কেসটার তো মূল তদন্ত করছে আপনার চন্দননগর কমিশনার। তা সেই জায়গাটা একটা জিনিস, আহ, মেয়ে চলে গেল, বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আছে আমার বয়স্ক শাশুড়ি মা, আমার নিজের মা, আর আমি, আর আমার একটি পোষ্য। বেশ। বেশ। আমার হাজব্যান্ড গত বছরে 30শে মে এক্সপায়ার করেছেন। ক্যান্সার হয়েছিল, 1 বছর 1 মাস তিনি ক্যান্সারে ভুগেছিলেন। ভোগার পর 30শে মে গত বছরে তিনি এক্সপায়ার করে গেছেন। আর মেয়ে মেয়েই ছিল আমার একমাত্র আর্নিং এখন মেম্বার। মানে আমার মেয়ে একমাত্র, ভরসা বলুন আর সব কিছুই এখন আমার মেয়েই ছিল। ক্র্যাচ বলুন, সব মেয়ে ছিল। সব মেয়ে ছিল। এখন তিনটি মানে মহিলা হুম। বাড়িতে, দুজন মানে। বয়স্ক, খুবই বয়স্ক, মানে 75 আপ বয়স। আচ্ছা, মেয়ে কি করতেন? মেয়ে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে ওদের ডান্স চলতো, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাতো। ও সেই কোম্পানির 50% শেয়ার হোল্ডার ছিল। আচ্ছা, সেটা কি কোম্পানি, এখানেই না? না, ওর বিভিন্ন জায়গায় কাজ হতো গয়াতে। কোম্পানিটা কোম্পানিটা এখানেই। এখানে? আচ্ছা। হুম। ও মূলত কি বাইরের স্টেট গুলোতে যেত?
মূলত বাইরের স্টেটেই ও তো ইভেন্ট ম্যানেজমেন্ট করতো, মানে ধরুন এই যে ম্যারেজ সেরিমনি, তারপরে আপনার যেগুলো কর্পোরেট শো যেগুলো হয় এগুলো করতো, এগুলো মূলত বাইরেতেই হতো। আর গাড়িতেই কি রোডেই যাতায়াত বা বাই রোড যাতায়াত? না, বাই রোড সবসময় যে যাতায়াত বাই রোড করতো সেটাও নয়, কখনো ট্রেনেও যাতায়াত করতো। কিন্তু এবারে ও একটা বিয়ে বাড়ি ছিল 20শে ফেব্রুয়ারি, ওদেরই একজনের বিয়ে ছিল, সেই বিয়ে পারপাসেই ওর আসা। এবং যেহেতু কুম্ভ চলছিল বলে মহাকুম্ভের জন্য ট্রেনেতে টিকিট না পাওয়ার জন্য ও গাড়ি করেই বাই রোড আসে এবং গাড়ি নিয়েই যায়। বেরোনোর সময় তো কথা হয়েছিল। হ্যাঁ, বেরোনোর লাস্ট কখন কথা হয়েছিল? বেরোনোর সময় কথা হয়েছিল, তখন তো ধরুন সেই যেমন ভাবে নর্মালি একটা মেয়ে মায়ের থেকে বেরোয়, আমায় গলা জড়িয়ে ধরে, মা আসছি, আমি বললাম বাবা সাবধানে আসিস। এক মেয়ে? একটি মেয়ে। তারপরে রাত্রির 10টার পর খুব সম্ভবত ও একবার ফোন করেছিল, কেন ও যেখানেই থাকুক ফোন করে জিজ্ঞাসা করতো, মা খেয়েছো কিনা, তোমাদের দুপুরে খাওয়া হয়েছে কিনা, রাতে খাওয়া। এই খবরগুলো বাইরে থাকলেও ও টাইম টু টাইম নিত। তেমনি নর্মালি ওই 10:30 এরকম নাগাদ একবার ফোন করে যে মা তোমরা খেয়েছো? তাই বলি হ্যাঁ বাবা আমরা খেয়েছি, তোরা খেয়েছিস? বললো যে হ্যাঁ আমরা চুঁচুড়া স্টেশন থেকেই একবারের ডিনারটা করেই উঠেছি। এইটুকুই কথা হয়েছে। ওই ওই শেষ কথা। হ্যাঁ, ওটাই শেষ কথা। আচ্ছা, কি বলবো যে মানে এই মুহূর্তে আপনার যা পরিস্থিতি, সবচেয়ে বড় কথা রোড সেফটি নিয়ে যে বারবার ধরে চিৎকার করা হয়, হাইওয়েতে আপনিও যাতায়াত করেছেন কোন সময় রাতের বেলা? আমিও যাতায়াত করেছি। মানে কি মনে হয়? সেইভাবে সেফটি সিকিউরিটি আমি দেখিনি, এবং কখনো এরকম অবস্থার মধ্যেও পড়িনি যে এতটা খারাপ অবস্থার মধ্যে পড়বে। সেবার যে কখন পড়তেই পারে সেটা তো কোনো কথা নয়, কিন্তু সেফটি সিকিউরিটির তো খুবই অভাব। যা ঘটনাগুলো ঘটছে বারে বারে, সেটা তো একটাই কথা প্রমাণিত হচ্ছে যে সেফটি সিকিউরিটি নেই। রাস্তায় হাইওয়েতে যাতায়াত করতে গিয়ে কতক্ষণ অন্তর পুলিশের গাড়ি দেখতে পান? আমি তো খুব একটা যে নাইটে যাতায়াত করি সেটাও নয়, মানে আমি ধরুন দিনের বেলা, রাতের বেলা? হ্যাঁ আমি তো ধরুন একদমই মানে, যেহেতু বুঝতেই পারছেন বাড়িতে দুজন বয়স্ক মহিলা, হুম। আমার হাজবেন্ডও বাইরে কাজ করতো, এদেরকে দেখাশোনা সবই আমায় করতে হয়। অতএব আমার যাতায়াতটা বাইরে খুবই কম। মানে রাস্তায় গিয়ে পুলিশের মানে হ্যাঁ। যতক্ষণে গেছেন। সেইরকম কিছু আমি মানে সেরকম কিছু খেয়াল করিনি আমি। আচ্ছা, ওর সঙ্গী সাথী যারা ছিল তারা কি জানিয়েছিল যে সেদিন কি ঘটেছিল অ্যাকচুয়ালি? আমি যখন আমার ননদের থেকে ফোন পাওয়ার পর আমি ওদের একজনকে ফোন করি, তখন আমায় আমি যখন বলি যে কি হয়েছিল, কেন এরম হলো, তখন বললো যে একটা গাড়ি আমাদেরকে ফলো করছিল পেট্রোল পাম্প থেকে, এবং কোন পেট্রোল পাম্প? ওই বুদবুদ পেট্রোল পাম্প। ফলো করছিল, ফলো করার পরে বারবার আমাদের গাড়িকে ধাক্কা মেরে মেরে সরিয়ে দিচ্ছিল, এ করছিল, দিয়ে আমাদের গাড়িকে একরকম প্রায় সামনে দিয়ে এসে গার্ড করেই অন্য একটা লেনে ঢুকিয়ে নেওয়া হয়। আমরা ভেবেছিলাম সেটা দিয়ে গিয়ে ওই দার্জিলিং মোড় না কি একটা আছে ওখান দিয়ে আমরা আবার উঠে যাব, কিন্তু তার মধ্যেই আমাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে পুরো উল্টে যায় আমাদের গাড়িটা। এইটুকুই আমি শুনেছি। শেষ একজন ধরা পড়েছে, নামটা জেনেছেন তো? বাবলু যাদব। উনি কে, ওনার পরিচয় কি? খুব সম্ভবত যেটা আমি মিডিয়া থেকে জানছি যে উনি ওই গাড়ির মালিক, এবং উনি ওই গাড়ি চালাচ্ছিলেন, এবং ওখানে যে ওনার যে একটা বিজনেস রয়েছে সেটাও দেখাচ্ছেন যে গাড়ি কোনো একটা মানে যন্ত্রাংশের কিছু একটা বিজনেস আছে। পানাগড়ে? হ্যাঁ হ্যাঁ, মানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই কাছাকাছি ওনার বাড়ি আর কি, সেটা দেখাচ্ছেন। পুলিশের সঙ্গে কিংবা আইওর সঙ্গে শেষ কথা হয়েছে আপনার কোনো? না, আমার কোনো কথা হয়নি। পুলিশের তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা? যোগাযোগ আমাকে এখানে আমার চন্দননগর পুলিশ থেকে সিআই এবং এসিপি এসছিলেন, ওনারা যোগাযোগ করেছিলেন, বলেছেন যে কখনো যদি কোনো রকম কোনো কিছুর হেল্প লাগে আমাদের জানাবেন, এবং আমাকে দুজন গার্ডও দিয়ে গেছেন। না বলছি, কাকসা থানা না, ওরা? ওর কেসটা যেটা হয়েছে সেটা কাকসা থানায় হয়েছে, আমাকে যোগাযোগ করেছিলেন আমাদের চন্দননগর থানা থেকে। মেন কেসটা তো চলছে ওখানে, তদন্ত চলছে ওখানে, তার জন্য আপনাকে ডাকা কিংবা আপনার কাছ থেকে কিছু জানা কিংবা আপনি জানতে যাওয়া, সেটা কিছু না না, সেটা কিছু হয়নি। মানে ওনারা কোনো যোগাযোগ করেননি এখনো পর্যন্ত, আমি যেটুকু জানি। আমার সাথে গ্রেপ্তার হওয়ার পর আসামি? না, কোনো যোগাযোগ করেননি। মানে আপনি শুধু মিডিয়া মারফত জানছেন? মিডিয়া মারফতই জানছি আমি। মানে পুলিশ আপনাকে কোনো আপডেট দিচ্ছে না? না, কোনো আপডেট দিচ্ছেন না। তাহলে কি করবেন? মানে আপনার তো শেষ সম্বলটুকু চলে গেল।
দেখি পুলিশ কতদূর কি এগোতে পারে, কতদূর কি করে। এখনো পর্যন্ত আস্থা নিয়ে চলছি, তারপর ওয়েট অ্যান্ড সি। যেটা বলছে যে আইনের বিষয়টা হচ্ছে যে একই ঘটনায় দুটো মামলা হয় না ন্যাচারালি। সেহেতু কাকসা থানা যেহেতু অভিযোগ মানে একটা অভিযোগ নিয়েছে, কাকসা থানা যেহেতু সেখানে এটা নিয়ে তদন্ত করছে, সেখানে চন্দননগর থানায় লাস্ট কবে করেছেন আপনি? না, আমি চন্দননগর থানায় করেছি, কিন্তু ওনারা ওটা কাকসা থানাকেই পাঠিয়ে দিয়েছেন এটা এফআইআর। এটা ন্যাচারালি ওরা পাঠায়, কিন্তু তারপরে কি আপনার এটা কবে করেছিলেন চন্দননগর থানায়? আমি 2 দিন আগে খুব সম্ভবত করেছি। তারপর যেটা আপডেট পেয়েছি যে ওনারা নাকি কাকসা থানায় এফআইআরটা পাঠিয়ে দিয়েছেন। এ পর্যন্ত কাকসা থানা থেকে কোনোভাবে যোগাযোগ করেনি? না, আমার সাথে কোনোভাবে যোগাযোগ করেননি ওনারা। আমরা এতক্ষণ কথা বললাম ওনার সঙ্গে, কথা বলে একটা জিনিস জানলাম যে এখনো পর্যন্ত উনি বোধহয় অনেকটা ধোঁয়াশায় রয়েছেন। কি বলবো? হ্যাঁ, তোমার সাথেই আছে। মানে তদন্ত কি চলছে? সেটা এখনো আমার কাছে কোনো আপডেট নেই। মানে যেটা আপডেট সেটা আমি জাস্ট এই মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি। আচ্ছা, উম, ওখানে যে মামলাতে যে ধারা দেওয়া হয়েছে তার মধ্যে কি কি ধারা দেওয়া হয়েছে জানেন, মনে আছে? দেখুন, এইগুলো ঠিক আমি তো মানে জানি না। এবার এইগুলো যিনি লয়ার আছেন উনি দেখাশোনা করছেন। আপনার লয়ার? হ্যাঁ। মানে আপনার সঙ্গে এখনো পর্যন্ত থানার কোনো যোগাযোগ না, নেই? না, না। সুতন্দ্রার মা, তিনি একজন উইডো মহিলা, বাড়িতে দুজন বৃদ্ধা রয়েছেন। মানে এনাকে দেখে বুঝতে পারছেন যে এনার আহ, মানে ইনি হচ্ছেন দুজন বৃদ্ধের আহ, অভিভাবক, আর ওনার অভিভাবক ছিলেন মেয়ে, যিনি আর্নিং ছিলেন, তিনি চলে গেছেন। উনি চাইছেন যে একটা সঠিক বিচার হোক, সঠিক বিচারের প্রক্রিয়া তৈরি হোক। কিন্তু সুতন্দ্রার মা এখনো পর্যন্ত জানেন না, উনি যেটা আমাদের কাছে এতক্ষণ দাবি করলেন, যে কি চলছে ওখানে। তবে আশা করব তদন্ত ঠিকঠাক এগোবে এবং হাইওয়েতে যা যা ঘটে, যেটা আমরা দেখছি যে একটা সিসিটিভি ফুটেজ, যে দুটো গাড়ি খুব জোরে যাচ্ছে, এই যে দুটো গাড়ি জোরে যাচ্ছে সেটা নিয়ে কি করা হয়েছে, কিংবা আর কি কি চলছে, সেটা নিঃসন্দেহে সুতন্দ্রার মাকে জানানো হোক এবং উনি একটু শান্তি পাক মেয়ের মৃত্যুতে, এটাই আমরা চাই। ইন্ডি নিউজ 24 আপনারা দেখতে থাকবেন। আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে।